দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শ্বাসরুদ্ধকর কিছু পরিস্থিতি। এই পরিস্থিতিকে কেন শ্বাসরুদ্ধকর বলছি, এই সংজ্ঞাটা দেয়া খুব জটিল আসলে। হঠাৎ করেই প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এমন একটি কথা শোনা যায় এবং সেটি নাহিদ ইসলাম বলেন। এরপরে দ্রুত বেশ কিছু ঘটনা ঘটে এবং সেটার ফলাফল হিসেবে আজকে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলো দেখা করে ডক্টর ইউনূসের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির মতো দাবি দেয়, জামায়াত ইসলামীর দাবি তুলে ধরে, এবি পার্টির মতো দাবি তোলে এবং এনসিপির দাবি তোলে এবং সেই দাবিগুলোর থেকে এখন পর্যন্ত আমরা যে মূল সারাংশ পেয়েছি সেটি বিএনপির দাবি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা উচিত এবং বিতর্কিতদের সরে দেওয়া উচিত। বিতর্কিতদের বিষয়ে বিএনপির এই হলো অবস্থান। তারা বলছেন যে তারা কিছুটা বলে যাচ্ছেন যে কারা কারা বিতর্কিত। একইভাবে জামাত ইসলামী সংস্কার রোডম্যাপের কথা বলছে, এনসিপি একইভাবে বলছে যে সংস্কারের জায়গাটা কি গুরুত্ব আনা উচিত। আমাদের সঙ্গে আজকে এই বিষয়গুলো সামনে রেখে আলোচনায় যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক মারুফ কামাল খান এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বিষয়টি আসলে খুব ফোকাস করে বা সুনির্দিষ্টভাবে বিষয়টি সাজাতে পারিনি, তবু আমরা এক ধরনের একটি কথা লিখেছি। আজকের বিষয় ঐক্যে দূরত্ব, রাজনীতি রাজপথে, মাঝখানে সেমিকোলন আছে। দর্শক, মূল আলোচনা শুরু করব, তবে তার আগে বরাবরের মতো শিরোনামগুলো দেখে আসতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক। নির্বাচনের আগেই সংস্কার চায় জামায়াত। হাসিনার আমলের সব ভোট বাতিলের দাবি এনসিপির। বিতর্কিতদের বাদ দিয়ে ডক্টর ইউনূসকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান। জুনে প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে ভোটের বাধা কোথায়? বগুড়ার সমাবেশে বিএনপির প্রশ্ন। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, জানালেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নির্বাচন ও সংস্কারে বদ্ধপরিকর সরকার। হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপনের বিষয়ে ইসিকে দুদকের চিঠি। আইন শাখার মতামত পেলেই ব্যবস্থা, জানালেন কমিশনার মাসুদ। এবং আসছে 3টি নতুন নোট, নেই ব্যক্তির ছবি। পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করার অভিযোগ অর্থনীতিবিদদের। দর্শক, বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের অনুষ্ঠানটি। আপনারা আপনাদের মতামত, প্রশ্ন, যে কোনো ধরনের পরামর্শ, ক্ষোভ বিক্ষোভ জানিয়ে দিতে পারেন আমাদের দুই অতিথিদের সঙ্গে। মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকে জানতে চাই যে আজকে আসলে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে তো দফায় দফায় আমরা গত 9 মাসে অনেকবার বৈঠক করতে দেখেছি এবং সেই জায়গাতে আপনারা বিভিন্ন সময় করেছেন, কিন্তু আজকের বৈঠকগুলো কি আগের বৈঠকের প্রতিটি বৈঠকই আলাদা, কিন্তু আজকের বৈঠক এবং আগের বৈঠকের মধ্যে আসলে তফাৎটা কি, পার্থক্যটা কি? ধন্যবাদ শান্ত। সোহেল ভাই আছেন এখানে, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে আজকের বৈঠকটা একটু মানে এক ধরনের, যেমন আমরা দেখেছি যে জামাত দেখা করতে চেয়েছে, বিএনপি দেখা করতে চেয়েছে, কিন্তু পরে দেখলাম যে ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন আমরা কিন্তু দেখা করতে চাই নাই, আমরা কিন্তু আমাদের দাবি বা আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কথা আমরা বলেছি, কিন্তু আমাদেরকে কালকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুতরাং এখানে একটু ধোঁয়াশা যে দেখা করতে কেন চাইবো বা দেখা করতে কেন চাই বা আমাদেরকেও বা কেন ডাকা হচ্ছে। কারণ দেখেন, এই যে কথাটা বেশি চাউর হয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, তো এই ধরনের কোনো তথ্য তো আমাদের কাছে অফিসিয়ালি জানানো হয় নাই। যেটা শুনেছি এটা আবার প্রতিবাদও করা হয় নাই, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় চলে এসেছে, আন্তর্জাতিক মাধ্যমে, গণমাধ্যমে এসেছে। আমরাও একটু অভ্যন্তরের খবর নেওয়ার চেষ্টা করেছি। খবর নিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে উনি একটা চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন বিষয়ে, স্পেসিফিক কিছু বিষয়ে, যে এই যে বারবার ওনার ওখানে ঘেরাও করা হচ্ছে, তারপরে আপনার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকমের দাবি দেওয়া, তারপরে চাপ প্রয়োগ, তারপরে বিভিন্ন আরও অনেকগুলো ইস্যু আছে। তো যে বৈঠকটাতে আজকে আমরা যেটা বুঝলাম, কারণ বৈঠকের আগে কিন্তু সরকারের
উপদেষ্টা পরিষদের নামে কিন্তু একটা মানে বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিটার একটা অবয়ব আছে। আবার বৈঠক প্রসঙ্গে আমরা যে সমস্ত রিপারকেশনগুলো দেখলাম, রিপ্লাইগুলো দেখলাম, আমি বিএনপির রিপ্লাই দেখলাম, জামাতের রিপ্লাই দেখলাম, এনসিপির রিপ্লাই দেখলাম। তবে ওই যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, মানে প্রেস সেক্রেটারি যেটা বলেছেন, সেটা আমার দেখার সুযোগ হয় নাই। সেটা তো আপনার কাছ থেকে তথ্য জানতে পারবো। তো সেখানে আমি যেটা দেখলাম যে ওনারা বলছেন যে আমরা এই কথা বলে এসেছি। এখানে তো নতুন কিছু দেখলাম না। যেমন বিএনপির পক্ষ থেকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তারপরে বলেছে 3 জন উপদেষ্টার অপসারণ বা পদত্যাগ চাই। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আহত বা এদের চিকিৎসার জন্য ভাতা দিতে হবে। তারপর এনসিপি থেকে দেখলাম ডিফারেন্ট হচ্ছে, সেটা হলো যে নির্বাচনের লাস্ট যে 3টা ইলেকশন হয়েছে সেগুলোর ফলাফল বাতিল করতে হবে। তো এগুলো তো নতুন কিছু না, এগুলো তো সবসময় আমরা বিভিন্ন দাবি দাওয়াতে পেয়েছি, এবং এই দাবিগুলো কিন্তু সব দলের ব্যাপারেই কমন। সব মানে বেশিরভাগ নতুন তো কিছু না। তাহলে আজকের মিটিংয়ের মূল আলোচনার বিষয় কি ছিল? সেটা একটা হতে পারে যে প্রধান উপদেষ্টা কেন অসন্তুষ্ট হয়েছেন, প্রধান উপদেষ্টা কী কী অসহযোগিতা পেয়েছেন এবং ওনার পার্টিকুলার কী আছে। সেই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স বা স্পেশাল কিছু কেউ বলেন নাই, যদিও আমি জানি না। প্রেস সচিব মূল অংশটি যেটি প্রেস সচিব বলেছেন যে এই ঘটনারই সাম আপ করেছেন এবং সেটি বলেছেন যে ওই নির্বাচনের কথাই বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে তেমন কিছু বলেনি। ওই উপদেষ্টা পরিষদের যা বলা আছে ওই জায়গাতেই তিনি অনড় ছিলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আসলে অভ্যন্তরে কি হয়েছে সেটা যদি আপনি বলতে বলেন, আমরা অসমর্থিত সূত্রে যা জানি সেটা হয়তো শেয়ার করতে পারি। যেটা আমি শুনেছি যে উপদেষ্টা পরিষদের একটা কনসেনসাস হয়েছে এরকম যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ওনারা ওনাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে, ওনাদের যে প্রক্রিয়াগুলো আছে, যে সংস্কার বিচার, ওনাদের রেগুলার কিছু প্ল্যান, ওনারা এটা করতে চান এবং এটাতে ওনাদের উপরে আস্থা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে বা দেশবাসীকে। যদি সবাই আস্থা রাখে তাহলে ওনারা কাজ করবেন। আদার দেন ওনারা বলবেন যে আপনারা একটা বিকল্প দেখেন, আমরা আর তাইলে কাজ করতে চাই না, যেহেতু আপনারা আমাদের পরে আমাদের সময়সূচি অনুসারে আস্থা রাখছেন না। এটা এখনো আসে নাই, কিন্তু শুনেছি যে এই আলোচনাগুলোই ওনারা করছেন। কালকে যখন যাব ওনার সাথে দেখা হবে, তখন হয়তো আমরা আরও ভালো করে বলতে পারবো। মোট কথা হচ্ছে আমরা কিন্তু গতকাল আমাদের দলের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে আমরা বলেছি যে এখানে মৌলিক জায়গায় আমাদের কাছে মনে হয়েছে 4টা মৌলিক সমস্যা। একটা হচ্ছে বিএনপির সাথে সরকারের একটা বোঝাপড়া বা একটা গ্যাপ আছে, অবিশ্বাসের ব্যাপার আছে, একটা ব্লেম গেম আছে, একটা অসন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে। বিএনপি শুধু একা না, হয়তো বিএনপির সাথে রাজনীতি, যেমন আমাদেরও কিছু অসন্তুষ্টির ব্যাপার আছে, কিন্তু আমাদেরটা হয়তো বিএনপির আকারে না, বিএনপির মতো করে না। 2 নম্বরে হচ্ছে এনসিপিও এটার সাথে ইনভলভ, এনসিপির সাথেও বিএনপির একটা টানাপোড়েন আছে সম্পর্কের। আর যেটা আমরা দেখেছি সেনাবাহিনীর সাথে একটা টানাপোড়েন, যেটা সেনাবাহিনীর প্রধান ওনার জায়গা থেকে উনি বলেছেন, সেটাকে আবার অসমর্থিত সূত্রে নানাভাবে প্রেসে এসেছে। এটার ব্যাপারে সেনা সদর থেকেও কিছু বলা হয় নাই, আপনার সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তো এই ধোঁয়াশার ভিতরে যখন হঠাৎ করে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টা এসেছে, তখন জনগণের মধ্যে কিন্তু একটা টেন্স তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা যদি হঠাৎ পদত্যাগ করেন তাহলে কি হবে, নেক্সট কে টেক ওভার করবে। আমরা কিন্তু যেই 3 দিন 5 থেকে 8 তারিখ যে একটা সরকারবিহীন অবস্থায় ছিলাম, সেটা কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি ছিল। যদিও অনেক ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। ওই সময় খুব দৃঢ় ঐক্য ছিল মানুষের মধ্যে। হ্যাঁ, সেখানে সবাই যখন রাজনৈতিক দলগুলো হাল ধরেছে, কেউ বলেছে শান্ত থাকার জন্য, সেটা একটা বিষয় ছিল। এনিওয়ে, আমি যেটা মনে করি যে কি আলোচনাটা হয়েছে, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিষয়টা খুব বেশি পরিষ্কার না। মারুফ কামাল খান সোহেলের কাছে যেতে চাই। আপনার সাংবাদিকতার চেয়েও আমি যে জিনিসটি আপনার দেখি যে রাজনৈতিক বিশ্লেষণটি আপনি বিভিন্ন হিস্ট্রিগুলো, পুরনো কথা এবং সামনের ঘটনাগুলো দিয়ে আপনি ব্যাখ্যা করেন। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, প্রধান উপদেষ্টা একটা পদ, তিনি তো পদত্যাগ করতেই পারেন, আর এই পদটি এমন একটি পদ এখানে আসলে ওই শপথের মধ্যেই থাকে যে আবেগের বশবর্তী হয়ে কিছু করা যায় না। তো প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করলে কি এমন ক্ষতি হতে পারে? প্রধান উপদেষ্টা উনার তো আলাদা একটা মোটিভ আছে। ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ জায়গার চেয়েও সারা বিশ্বে
অন্য অনেক জায়গা থেকে গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশ না, পৃথিবীর একজন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেখানে আবার উনি পদত্যাগ করলে কি যায় আসে? হঠাৎ করে আবার রাজনৈতিক দলগুলো আবার তার কাছে গেলেন কেন যে না আপনারা করেন না, বা এক ধরনের সায় দিচ্ছেন কেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের মুজিবুর রহমান বজ্জু আমাদের মঞ্জু সাহেবকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা তরল পরিস্থিতি কিন্তু এখনো কোনো শেপ নেয়নি। আমরা একটা সংকটের আভাস পাচ্ছি, সংকটের কূটাভাস আমরা দেখতে পাচ্ছি, যে একটা সংকটের দিকে যাচ্ছে। কিন্তু এটা আসলে আমরা সংকটকে মোকাবেলা করতে পারবো, সুরাহা করতে পারবো, অথবা সংকট আরও ঘনীভূত হবে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা আলাপ শুরু করেছেন, কালকেও বোধহয় অনেকগুলো দলের সঙ্গে তার বৈঠক আছে। আজকে 3টা দলের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে আলোচনা হয়েছে, কালকেও হবে। এবং এখানে তো একটু আগে মঞ্জু সাহেব বললেন, আপনারাও বললেন যে এইটা নতুন কিছু বলে নেই। যারা আজকে আলোচনা করতে গেল তারা যে আলোচনার যে সারবস্তু তারা যেটা প্রেসে বলেছেন, মিডিয়াতে বলেছেন, তাতে কিন্তু নতুন কিছু তারা বলেননি। তাহলে সংকটটা কোত্থেকে শুরু হলো? সংকট হঠাৎ করে কিন্তু শুরু হলো। সংকটটা শুরু হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন বলে একটা খবর ছড়িয়ে পড়ল। এনসিপির আহ্বায়ক এসে বাইরে বলেছেন যে তিনি বিবিসিকে বললেন পদত্যাগের কথা ভাবছেন। এটা প্রধান উপদেষ্টা অফিসিয়ালি তার পক্ষ থেকে কেউ এটা বলেনি, তবে বিভিন্ন প্রতিবাদও করেনি। স্কুপ নিউজ যেগুলো ছাপা হয়েছে তার মধ্যে আমি দেখলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উনি বোধহয় সম্ভবত পদত্যাগের কথা বলেছেন, এবং ওই যে ছাত্রনেতারা যারা এখন রাজনীতি করছে তাদেরকে ডেকেও বোধহয় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন তোমাদের সঙ্গে আমার যে সমস্ত কথা ছিল তোমরা তো সেভাবে চলছো না, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো। এইটা এখন উনি চাপ প্রয়োগের জন্য বলেছেন না প্রকৃতই পদত্যাগের জন্য বলেছেন বা তো সকলকে সঠিক পথে আনবার জন্য বলেছেন সেটা স্পষ্ট না এখনো। আর পদত্যাগ করলে তো একটা সংকট হবেই, বিরাট সংকট। এটাই আমি জানতে চাই, বিরাট কি সংকট হবে? কারণ শুরু থেকে দেখেন আমাদের কিন্তু শুরু থেকে কতগুলো সমস্যা আছে। আমরা একটা বিরাট একটা বিপ্লবাত্মক একটা অভ্যুত্থান, ছাত্রদের গণ অভ্যুত্থান এখানে হয়েছে, তার মধ্য দিয়ে একটা দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট রুল অপসারিত হয়েছে। তারপরে কিন্তু কতগুলো জিনিস স্পষ্ট করা যাবে, সকলে মিলে আন্দোলন করেছে, কিন্তু সকলে মিলে কিন্তু এখন কি হবে, কদ্দূর আমরা যাব, কিভাবে যাব, এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট কোনো রূপরেখা বা তৈরি হয়নি। তখন এটা যখন খুব খারাপ অবস্থা হলো তখন এটা সামরিক মানে সেনাবাহিনীর প্রধান এটা উনি এক ধরনের পৌরাহিত্য করার দায়িত্ব নিলেন, যে উনি সব দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, ডেকে বললেন যে এখন একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার হবে। সে সরকার ওই দিনই বোধহয় সন্ধ্যায় ওভারটেকিং হবে, তারা ঠিকঠাক করে ফেলেছিলেন। পরে ছাত্রদের আপত্তির কারণে বোধহয় করা হয়নি, তারা বললো যে না আপনারা করে ফেলছেন, আমরা কিছু জানি না। তারা প্রফেসর 5 আগস্টের পরে প্রফেসর ইউনূসের নাম বললেন, এইসব আসলো। তো প্রফেসর ইউনূসের নাম যখন আসলো তখন কিন্তু এটা একটা মানে খুব একটা সাধারণ ঘটনা ছিল না। প্রফেসর ইউনূসের নাম আসা মানে কি, বাংলাদেশে এত বড় একটা বিপর্যয়ের পরে বাংলাদেশ তো রাষ্ট্র ছিল না, গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটা একটা গোপালগঞ্জের জমিদারিতে আমি বলি অধপতিত করা হয়েছিল। এখানে কোনো রাষ্ট্রের নিয়ম কানুন শৃঙ্খলা, রাষ্ট্রের যে সমস্ত কাঠামো থাকে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। পারিবারিক আইন চলেছে। শেখ হাসিনা পুলিশকে তার ব্যক্তিগত লাঠিয়ালে পরিণত করেছেন, সামরিক বাহিনীকে যেভাবে পরিচালিত করা হয়েছে, আজিজের মতো লোক সামরিক বাহিনীর প্রধান হয়েছেন, যেটা কল্পনা করা যায় না। তার যে ক্যারিয়ার, তার যে কার্যকলাপ, তার যে পারিবারিক কথাটা একটু শেষ করি। এই অবস্থার মধ্যে ডক্টর ইউনূস আসলেন কি এটাকে ট্র্যাডিশনাল কোনো সিস্টেম ছিল না, কিন্তু একটা রাষ্ট্র স্বাভাবিক অবস্থায় এসে কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেন। একটা অস্বাভাবিক অবস্থা ছিল, পুলিশ নাই। বাংলাদেশের স্বাধীনতার পরেও কিন্তু এই অবস্থা হয়নি, পুলিশ নাই। এখন পুলিশ ছাড়া তো কোনো রাষ্ট্র চলবে না। তারপরে ছেলেরা পাহারা দিচ্ছে, মহল্লার মধ্যে পাহারা দিচ্ছে, ট্রাফিক ডিউটি পালন করছে ছেলেরা। কয়েকদিন পুলিশই ছিল না, সরকারও ছিল না কয়েকদিন। এই যে একটা অস্বাভাবিক বিচার বিভাগ নেই, ক্ষতি পর্যন্ত চলে গেছে, অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। মুসল্লিও ছিল না। আমরা যেটা আশা করি যে আমরা এই যে প্রফেসর ইউনূসের সরকারের কাছে আমরা আশা করি যে সবকিছু স্বাভাবিক চলবে, কেন এটা কিন্তু একটা স্বাভাবিক ট্রানজিশন হয়নি। পুরো রাষ্ট্র ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, পুরো রাষ্ট্রের কাঠামো ভেঙে গেছে। সেই সময়ে এসে প্রফেসর ইউনূস এবং কতগুলো নির্দলীয় নিরপেক্ষ লোক যাদের কোনো পলিটিক্যাল ব্যাকিং নেই, তার দায়িত্ব।
এই অবস্থায় প্রফেসর ইউনূস তিনি বললেন, এখানে কিন্তু একটা বিরোধ আছে শুরু থেকেই। বিএনপি বা বড় দলগুলো কি মনে করেছে যে এটা একটা কেয়ারটেকার সরকারের মতো একটা সরকার আসবে, 3 মাসের মধ্যে ইলেকশন টিলেকশন করে দেবে, আমরা বসে যাব, এই তাদের চিন্তার মধ্যে ছিল এটা। আর এখানে মানে ছাত্ররা বা অন্যরা বা সরকারকে এরকম প্রফেসর ইউনূসকে এরকম ধারণা দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে যে না, এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করতে হবে, এখানে সংস্কার করতে হবে, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হবে। এই যে এখানে কিন্তু একটা গ্যাপ শুরু থেকেই আছে। বিএনপি মনে করে, এবং তারা শুরু থেকেই বলছে যে আপনাদের ম্যান্ডেট কি, আপনাদের ম্যান্ডেট হলো একটা ইলেকশন করে চলে যাবে। দুটো দাবিতে কিন্তু বিএনপি ওই সংস্কারগুলো চায়, কিন্তু তারা নির্বাচনের পরে চায়। না, বিএনপি যেটা বলছে যে সংস্কার এগুলো করতে হবে, ওই জনগণের নির্বাচিত প্রতিনিধি এসে করবে। এখন ইলেকশনের জন্য যেটুকু সংস্কার দরকার, এর বেশি আপনাদের করার দরকার নেই। তো ইলেকশনের জন্য সেটা আমাদের পারমিশন নেবেন, অনুমোদন নেবেন, কোনটা কোনটা করা দরকার সেইটুক করবে। এই দ্বন্দ্বটা কিন্তু গোপন ছিল, এই দ্বন্দ্বটা কিন্তু ভিতরে ভিতরে ছিল, অন্তঃসলীলার মতো প্রবাহিত ছিল। এটা কিন্তু এখন সারফেস করেছে, সারফেস করলো কার পরে, আর বিশেষ করে যখন মানে রোগটা আইডেন্টিফাইড হয়েছে না, এটা সেনাপ্রধান যখন তিনি কতগুলো বক্তব্য দিয়েছেন কিনা আমরা নিশ্চিত না। সেনাপ্রধান এই বক্তব্য, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টাও এরকমই, উনি বলেছেন কিনা দিয়েছেন বলে প্রচারিত। একই। তো সেখানে আপনার যে সমস্যাটা হয়েছে সেখানে হচ্ছে যে তিনি কতগুলো কথা বলেছেন, যেমন সামরিক বাহিনী প্রধান তিনি কিন্তু করছেন, নির্বাচনের ডেট উনি মোটামুটি ডিক্লেয়ার করে দিচ্ছেন যে এর মধ্যে ইলেকশন করতে হবে। এটা কি উনি আলটিমেটাম দিচ্ছেন, দাবি জানাচ্ছেন, নাকি উনি আদৌ বলছেন কিনা তার কোনো, বা উনি একটা প্যারালাল গভর্নমেন্ট রান করাচ্ছেন কিনা, একটা প্যারালাল কর্তৃত্ব করাচ্ছেন কিনা, সেটা আমাদের কাছে স্পষ্ট না। তো সুতরাং প্রফেসর ইউনূস যদি আজকে পদত্যাগ করেন, তো পদত্যাগ করলে কি হবে? প্রফেসর ইউনূস পদত্যাগ করলে আরেকটা সরকার হবে, এটা তো হতেই পারে, এটা তো কোনো সমস্যা না, হতে পারে। একটা হয়তো তত্ত্বাবধায়ক কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে পক্ষে, একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, তাহলে আর কিছুই হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা, যে সংস্কার, যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, এই যে এত বড় আন্দোলন, মানে 3-4 দিনের মধ্যে 2000 লোককে হত্যা করা হলো, এই যে রক্তপাত, এটার তো কোনো ফলাফল আসবে পেয়েছি। আমি মজিবুর রহমান মঞ্জুর কাছে একই প্রশ্নই রাখতে চাই, ঠিক যেইভাবে যেই অ্যাঙ্গেলে আমি মারুফ কামাল খান সোহেলের কাছে বলছি। ডক্টর ইউনূস একজন ব্যক্তি, তিনি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান উপদেষ্টা তো একটি পদ, যেই পদে আবেগের কোনো সুযোগ নেই, তো উনি পদত্যাগ করতেই পারেন, এবং উনি পদত্যাগ করার পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এবং নির্বাচন হতেই পারে। তো সেই জায়গাতে আবার হঠাৎ করে কেন এমন মনে হচ্ছে, কোন রাজনৈতিক দলরা অনেকে বলছে না, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, আমরা আসলে ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না, কেন? তিনি চলে গেলে কি সংকট হতে পারে? আমি এটা আবার আপনার কাছ থেকে জানতে চাই, আদৌ হবে কিনা সংকট। যেটা বলেছেন থিওরিটিক্যালি তো এটা একটা প্রশ্ন, যে আমি না থাকলে আরেকজন এখানে এসে বসবে, হ্যাঁ বসবে, করবে, কারোর জন্য তো কিছু থেমে থাকে না। সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আপনি তো বুঝতে পারছেন যে যখন আজ থেকে 9 মাস আগে যখন আমরা ডক্টর ইউনূসকে যখন নির্বাচিত করেছি, তখন আমরা সবাই কিন্তু ওনার ব্যাপারে একমত ছিলাম, ঠিক আছে? এখানে ঐক্যটা খুব জরুরি, যে আপনাকে আমরা সবাই মানি। ফলে এখানে আইন বিধান কোনো কিছু এখানে গুরুত্বপূর্ণ না। আমরা বলি না যে মানুষ হচ্ছে, জনগণ হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। হ্যাঁ, জনগণ যখন এক হয়ে ব্রিটিশ সংবিধান, জনগণই বড় কথা। জনগণই বড় কথা। তাহলে এখানে জনগণ এক হয়ে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছে। এখন ডক্টর ইউনূস সম্পর্কে যে পারসেপশন, যে উনি সবার কাছে গ্রহণযোগ্য, উনি নিরপেক্ষ, উনি কারো প্রতি হোস্টাইল না, আরও একটা বিষয় হচ্ছে ওনাকে মনে করছেন সবাই যে উনি কোনো পদ লোভের ঊর্ধ্বে, উনি এত বেশি জায়গায় প্রাপ্তি ওনার, উনি বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর পদ বা প্রধান উপদেষ্টার পদ ওনার কাছে গুরুত্বপূর্ণ না। উনি 56টা দেশে এই আরো অনেক আগের থেকেই পায়। তো এখন এরকম একটা জায়গা থেকে যখন দেখা যাচ্ছে যে ওনাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, ওনার ব্যাপারে এই নানা ধরনের অসহযোগিতা, যেমন ওনারা আজকে বলেছেন পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে, দেখেন আজকে সরকারের যে স্টেটমেন্টটা, এটা কিন্তু খুবই মিনিংফুল এবং খুবই সিগনিফিক্যান্ট। সরকার নিজে বলছে যে পরাজিত শক্তির ইন্ধনে কিছু কিছু ঘটছে, আবার বিদেশি শক্তির ইন্ধনে, কোন বিদেশি শক্তি? বুঝতে পারছেন যে সরকারের ভাষাটা কিন্তু একটা বিরোধী দলের ভাষার মতো হয়ে যাচ্ছে। সরকার তো কোনো কমপ্লেন করবে না, সরকার তো অ্যাকশন নেবে, ঠিক আছে? কমপ্লেন করবে নাগরিকেরা যে আমরা এই ঘটনা ঘটেছে, সরকার যদি বলছে কি, তাহলে তো সরকারের কাছে আমাদের দাবি থাকবে। কারা? আপনি বলেন, যদি ওনারা বলেছেন যে ওনারা হয়তো বলবেন মানুষের কাছে। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস সরে গেলে দ্বিতীয় কে দায়িত্ব নেবে? যে এই রকম একটা বিভেদপূর্ণ, যেখানে মুখোমুখি অবস্থান, যেখানে এরা তিনজনের পদত্যাগ চায়, এরা তিনজনের পদত্যাগ চায়,
যেখানে সংস্কার না নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় এই ধরনের একটা জাতীয় যেটা সোহেল ভাই বললেন যে ঐকমত্য তো প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং 9 মাসে ডক্টর ইউনূস যে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারেন নাই, এখন নতুন কে এসে, আমি তো বলি যে একটা গণবিজ্ঞপ্তি দেন দেখি কে আছো। আমরা ওই যে ক্রিকেট খেলার সময় দেখতাম যখন দল মানে হেরে যায়, মানে বারবার ব্যাটসম্যান ফেল করতেছে, তখন একটা রুলস আছে যে কোচ এসে বলে এই সময় কে ব্যাট ধরতে পারবা, তখন কিন্তু আর ব্যাটিং অর্ডার ফলো করে না, যে সাহস করে বলবো যে আমি পারবো তাকেই ব্যাটিং করতে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের অ্যাবসেন্সে কে নিবে দায়িত্ব? দেখেন, আমার সবসময় আকর্ষণ কিন্তু অনানুষ্ঠানিক আলোচনার দিকে। আপনারা যত আলোচনা বাইরে দেখেন, অনানুষ্ঠানিক কিছু আলোচনা আছে ভেতরে। যেমন ভেতরের আলোচনাটা কি? ভেতরের আলোচনা হচ্ছে বিএনপি কিন্তু বলছে উপর দিয়ে যে না, ডক্টর ইউনূস না থাকলে আরেকজন আসবে, অসুবিধা কি? কিন্তু আবার শেষ করছে যে ডক্টর ইউনূস থাকুক। হ্যাঁ, বাইরে সেটা বলছে না। আবার ডক্টর ইউনূস বলছেন, এগুলো ভেতরের আলোচনা। ডক্টর ইউনূস বলছেন যে যেহেতু আমি পারছি না, আমি ডক্টর ইউনূস মনে করছেন যে এই অবস্থায় ইলেকশন দিলে ইলেকশন ফেয়ার হবে না, এই দায় নিব না, উনি এই দায় নেবেন না। এটা এসেছে কথা কথা, যেটা স্কুপ নিউজের কথা বলেছেন। তাহলে ডক্টর ইউনূস মনে করছেন, আসলে উনি বলছেন যে ডিসেম্বরে ইলেকশন দিলে ইলেকশন ফেয়ার হবে না, এটা মনে, কিন্তু এটা কিন্তু পাবলিকলি বলছেন না। কিন্তু কেন হবে না, এটার পেছনে যুক্তি আছে, ইন্টারনাল যুক্তি। যে কারণ প্রশাসন, উনি বলছেন প্রশাসনের উপর আমার নিয়ন্ত্রণ নাই, প্রশাসন কথা শুনছে না। এবং কথা তো সত্য, ওনার তো নিয়ন্ত্রণ আমরা দেখছি না। আমি কিন্তু একদম ডে ওয়ান থেকে বলেছি ডক্টর ইউনূসের মৌলিক দুইটা ফল্ট, এটা কি উনি হয়তো এটা অনিচ্ছাকৃত অথবা ওনার একটা মানে বলা যায় যে অবহেলা। সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানকে দুইটা জিনিস করতে হয়, একটা হচ্ছে ইউনিটিটাকে ধরে রাখতে হয়, রাষ্ট্রের যে ইউনিটিটা উনি ধরে রাখতে পারেন নাই। প্রথম ওনার যে ইউনিটি দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল, এটা কে দায়ী সেটা পরের কথা, মানে আমি ফ্যাক্টটা বলছি যে এটা পারেন নাই, এটা ফেল করেছে। 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই সরকারের উপরে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ আছে, এটা উনি বলতে পারছেন না। এবং উনি কিন্তু বলছেন হতাশার জায়গা থেকে, আজকে বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছে যে প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেছেন যে ওনার অর্ডার কাজ করছে না। এবং পর্দার অন্তলে যেসব আলোচনা হয়, এটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। যেমন ধরেন প্রেসিডেন্ট, মানে 2 নম্বর মানে বিতর্কিত প্রেসিডেন্ট মিস্টার কি যেন, শাহাবুদ্দিন চুপ্পু, না ওই যে যিনি দেশ থেকে চলে গেলেন, আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করেছেন। প্রফেসর ইউনূস জানেন না, উপদেষ্টারা জানেন না। ইজ ইট পসিবল? এটা হতে পারে? তাহলে জানেন না, এটা সত্য। তার মানে হচ্ছে ওনাদের নিয়ন্ত্রণ নাই। ইভেন আপনি বিশ্বাস করবেন না শান্ত, যখন ওই যে একজন অভিনেত্রী গ্রেফতার হলেন না কয়েকদিন আগে, নুসরাত মানে ফারিয়া, এর ব্যাপারেও মন্ত্রীরা বলছেন, উপদেষ্টারা বলছেন ওনারা জানেন না। সুতরাং এখানে যেটা হচ্ছে যে এখানে কি আসলে সরকার ওয়ার্ক করছে না এখানে কি হচ্ছে, এই জায়গাটা যখন হয় তাহলে তো প্রফেসর ইউনূস আসলে ওই জায়গাতে আমি প্রফেসর ইউনূসের সাথে একমত, যার যে সরকারের উপর নিয়ন্ত্রণ নাই সেই সরকারের অধীনে নির্বাচন কিভাবে হবে। এখন এই সরকার নির্বাচন যদি করতেই না পারে, বিএনপি যদি দাবি করে যে হ্যাঁ প্রফেসর ইউনূসকে দিয়ে তাহলে হচ্ছে না, তাহলে নতুন সরকার দিতে হবে, তাহলে নতুন সরকার কে? সেটা কি জাতীয় সরকার? সেটা কি শুধু একজন ইউনূসের রিপ্লেসমেন্ট? প্রফেসর ইউনূসকে রিপ্লেস করা তো একজন ইউনূস রিপ্লেসড হবে না। আমি মনে করি ডক্টর ইউনূসকে রিপ্লেস পৃথিবীতে করা সম্ভব না, তবে প্রধান উপদেষ্টাকে রিপ্লেস করা। আমি বলছি প্রফেসর ইউনূস যদি কালকে ডিক্লাইন করেন, আমি তো মনে করি উপদেষ্টার পরিষদের অধিকাংশ সদস্য, ওনার এই যে টিম, এরাও সরে যাবেন। শুধু তাই না, ওনার সাথে যারা বিভিন্ন জায়গা থেকে উনি লোকদেরকে পিক করেছেন, নানা এক্সপার্টদেরকে পিক করেছেন, বিডা, তারপরে আপনার বিভিন্ন মানে সহকারীদেরকে উনি পিক করেছেন। যেসব দেশগুলো ডক্টর ইউনূসকে দেখে সমর্থন জানালো তারাও কি সরে যাবে? তারা ওইটা আমি বলতে পারছি না, কিন্তু আমি স্টিল বলতে পারি এটা এতটুকু জ্ঞানের, ঠিক আছে, মানে পরিধি আমার আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তবে আমি এই প্রশ্নে আবারও আসবো মারুফ কামালের কাছে, যে আপনি প্রশ্নটি তুলেছেন যে ওনার সাথে আসা লোকগুলো সরে যাবে, উপদেষ্টা সরে যাবে, তো বিভিন্ন দেশ যে তাকে সমর্থন দিয়েছিল বিভিন্ন কাজ করার জন্য, সেই সমর্থন দেশের সমর্থনের বিষয়টা ভিন্ন, তারা তো ভিন্ন হতে পারে, তাদের কাজ সেটা আলাদা জিনিস, নাও হতে পারে। ঠিক আছে দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের আজকের বিষয় ঐক্যে দূরত্ব, রাজনীতি রাজপথে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে শেষ কথা বলার সময় বলছিলাম, আপনি বলছিলেন যে
ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেনি আসলে তার টিম থেকে থাকে না, আসলে এটাই কিন্তু সাধারণ যে উনি তো লিড দিচ্ছেন, তো লিডার যখন সেখান থেকে সরে যাবেন তার টিমের কেউ থাকার কথা না। এমন হতে পারে যে লিডার তার টিমের মেম্বারদেরকে পরিবর্তন করতে পারেন, কিন্তু লিডারই যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই টিম মেম্বারদের নিয়ে আমরা আমাদের প্রেস কনফারেন্স থেকে আমরা এরকম একটা কথাও বলেছি যে যদি সমঝোতার স্বার্থে, ধরেন কেউ কেউ এটা দাবি করছে সমঝোতার স্বার্থে কিছু সরে যেতে পারেন, সরিয়ে দেওয়ার কথা আমি বলছি না, কেউ যদি উপদেষ্টাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমার কারণে ঐক্য বিনষ্ট হয়েছে, আমার কারণে জেন্টলম্যানস এগ্রিমেন্ট, আমি সরে গেলাম, গিয়ে প্রফেসর ইউনূসকে বললেন যে স্যার আমি সরে যাচ্ছি, আপনি কাউকে দিয়ে এটা রিপ্লেস করেন। যেমন ধরেন আমি সমঝোতার কথা বলছি যে বিএনপির একটা এই সরকারের প্রতি একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে, তাহলে আসেন আমরা সমঝোতা করি, কার কার ব্যাপারে সন্দেহ সংশয় কীভাবে করা যায়। যেমন দেখেন সমস্যাটা কোথায়, আমি সরি সোহেল ভাই একটু সময় প্রশ্নের কারণে বেশি হয়ে যাচ্ছে। যেমন বিএনপি 3 জনের প্রত্যাহার করতে চেয়েছেন, ধরুন ডক্টর খলিলের ব্যাপারে বিএনপি এখন সিরিয়াসলি ওরিড। কেন? ডক্টর খলিল আপনার ওনার ব্যাখ্যার সময় উনি তারেক রহমানের নাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কথা বলেছেন। ডক্টর খলিলের ব্যাখ্যাটা কিন্তু চমৎকার ছিল, উনি ওনার নাগরিকত্ব নিয়ে ক্লিয়ার করেছেন যে উনি আসলে অন্য কোনো দেশের নাগরিক না, অর্থাৎ যে কথাটা বারবার সবাই বলছেন উনি মার্কিন নাগরিক, উনি ক্লিয়ার করেছেন উনি মার্কিন নাগরিক না, কিন্তু এই কথাটা বলতে গিয়ে উনি তারেক রহমানকে রেফার করেছেন, তারেক রহমানকেও বলেছেন উনি কি বিদেশি নাগরিক না, এরকম কথা একটা তুলেছেন। ওনার বিষয়টি এমন ছিল যে উনি আসলে তারেক রহমান বলতে বিএনপিকে এবং এই জায়গায় এক ধরনের ক্রিটিসাইজ করার। এখন এইটা কিন্তু বিএনপির লেগেছে, সিরিয়াসলি বিএনপির লেগেছে, কারণ তারেক রহমান তো স্বেচ্ছায় বিদেশ যান নাই, মানে ডক্টর খলিলের বিদেশ অবস্থান আর তারেক রহমানের বিদেশ অবস্থান কিন্তু এক জিনিস না। এখন ধরেন ডক্টর খলিল এই কথাটা না বললেও উনি লাস্টে যে ওনার যে ব্যাখ্যাটা এটা কিন্তু পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু ওই যে লাস্টে একটু বললেন না, ওইটাতে বিএনপিকে একটু আঘাত করা হয়েছে। এখন বিএনপিও এই আঘাতটাকে আবার প্রত্যাঘাত হিসাবে নিয়ে সিরিয়াসলি বলছে ডক্টর খলিলকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। এখন এই যে দেখেন ছোট ছোট সমস্যাগুলো যেটা তৈরি হয়, ডক্টর খলিল যদি না বলতেন খুব ভালো হতো, আর বিএনপিও যদি এটাকে এত না মেখে এটাকে নিয়ে ওনাকে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে এই যে বিতর্কগুলো ছোট ছোট করে 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 কিন্তু একটা গভীর, আমরা কিন্তু প্রথম থেকে সতর্ক করেছিলাম যে এই যে ছোট ছোট বিতর্ক হচ্ছে এগুলো থেকে একটা সময় কিন্তু একটা অচলাবস্থা তৈরি হতে পারে। এই সমঝোতার জায়গা থেকে বলেছি যে কিছু কিছু উপদেষ্টা আপনারা স্বেচ্ছায় প্রফেসর ইউনূসকে গিয়ে বলতে পারেন। আমি স্যারকে যতটুকু চিনি, প্রফেসর ইউনূস কাউকে যাকে উনি দায়িত্ব দিয়েছেন উনি কাউকে সরাবেন না, কারণ উনি মনে করেন একটা লোককে আমি এনেছি এত তাকে সরানো মানে তাকে অপমান করা। তাহলে ওনাদেরকে আমরা বলেছি যে আপনারাই বলেন, যারা যারা আপনারা মনে করছেন আপনাদেরকে বিতর্ক হচ্ছে, আপনাদের খারাপ হচ্ছে, আপনারা স্বেচ্ছায় সরে যান, স্যারের জন্য রাস্তাটা খোলাসা করে দেন। আমি কি একটু জানতে পারি যে বা মারুফ কামাল খানের কাছে আসতে পারি যে এই যে মজিবুর রহমান মঞ্জু যে সন্দেহ আস্থার সংকট এইগুলো কথাগুলো বলছে, কেন, কি ঘিরে সেই সন্দেহ, কি আস্থার সংকট? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে বা কাদেরকে ঘিরে, এটাও না আমাদেরকে ম্যাচুরিটির পরিচয় দিতে হবে প্রথম ফার্স্ট। এটা সরকার বলেন, তত্ত্বাবধায়ক বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, যারা স্টেক হোল্ডার আছে প্রত্যেকে কিন্তু ম্যাচুরিটির, আবেগ উচ্ছ্বাস কিংবা ব্যক্তিগত মানে লাভালাভ, ব্যক্তিগত অনুভূতি, আহত হওয়া বা না হওয়া, এটার ভিত্তিতে যদি আপনি সিদ্ধান্ত নিতে থাকেন তাহলে কিন্তু এই ক্রুশিয়াল সময়ে কিন্তু আপনি রাষ্ট্র, ওই যে ঐক্যের কথা আপনি যেটা বললেন, ঐক্যমত ছাড়া এখানে কোনো কিছুই আপনি সুরাহা করতে পারবেন না। ইউনূস সাহেব চলে গেলেন, তার টিম চলে গেল, আপনি তো আবার একটা কেয়ারটেকার সরকার বা যেটাই করেন সেই সরকারের ব্যাপারেই তো আপনি ঐক্যমত স্থাপন করতে পারবেন না। আপনি আর একটা ঐক্যের ভিত্তিতে একটা সরকার করতে পারবেন? কঠিন হবে। নির্বাচন কমিশনের ব্যাপারে আবার প্রশ্ন তুলবে, কেউ বোধহয় ইতিমধ্যে তুলছে। নির্বাচন যদি আরেকটা সরকার গঠনের ক্ষেত্রে আপনি ঐক্যমত তৈরি করতে না পারেন, মানে আপনি সংকট কি হতে পারে আপনি বললেন একটু আগে, বড় সংকট হচ্ছে যে ইউনূস সাহেব যদি চলে যান কোনো কারণে, তাহলে কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলো সবাই মিলে, সব স্টেক হোল্ডাররা মিলে আরেকটা সরকার করা এটা ভেরি ডিফিকাল্ট, সেই জায়গায় নাই কিন্তু এখন, কঠিন হবে। তারপর আমি সব রাজনৈতিক দল মিলে যদি সরকার গঠন করে যায় ওটাই তো একটা নির্বাচিত সরকার হয়ে যাবে। এক, দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে কতগুলো বিষয় মনে রাখতে হবে। আজকে যে স্বৈরাচারের পতন হলো বা ফ্যাসিবাদের পতন হলো, উৎসটা কোথা থেকে? ক্ষোভ, ক্রোধ, মানুষের অ্যাঙ্গার, মূল কথাটা হচ্ছে যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, নির্বাচন যে প্রথা এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাই নির্বাচনের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল, কোনো
সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচন হয়নি এবং এই নির্বাচনগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পায়। আজকে আমরা নির্বাচনের কথা বলছি, ঐক্যমত ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন? কার সাথে কে কম্পিটিশন করবে? কোথায় ইলেকশন হবে? কে না এখন ধরেন জামাতে এরা যদি ইলেকশনে না যায়, এনসিপি এবং জামাতের কিন্তু রেজিস্ট্রেশন নাই, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। তো বিএনপির সঙ্গে ধরেন বিএনপি প্রধান শক্তি, তার সঙ্গে কার একটা গ্রহণযোগ্য কম্পিটিশন হবে? কোথায়, কার সঙ্গে হবে? মানে একটা আওয়ামী লীগ কম্পিটিটিভ ইলেকশন বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে কোনো কম্পিটিটিভ ইলেকশন ছিল না, এই জন্য আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পায় নাই। আজকে যদি আপনার আবার সেই একটা মানে কম্পিটিটিভ এর বাইরে, কম্পিটিটিভ না আর কি, মানে প্রতিদ্বন্দ্বিতাহীন আবার একটা নির্বাচন এখানে চালু করে, সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে? একই কথাই তো মনে হবে, একই রকমই মনে হয়। আবারও ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, সেখানে কমেন্টে আপনাদের কথা জানাতে পারেন। আমরা অতিথিদের সঙ্গে তাদের সেই উত্তর খুঁজব। নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওরা। আপনাদের দুজনের কাছে আমরা শেষ পর্বে তো আমি একটি প্রশ্ন রাখতে চাই, এটি সাধারণ মানুষের জায়গা থেকে প্রশ্ন। আমরা যে নির্বাচন ব্যবস্থা ভেঙে যাওয়ার পরের থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন করলাম। আমরা বিপ্লব কেন করলাম? বিপ্লব যদি আমরা নির্বাচনের জন্য করি বা ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করি, তাহলে একটা নির্বাচনকে খুঁজছি, আমরা একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের রাষ্ট্র দিতে চাই, কিন্তু সেইখানে এই নির্বাচনটা কে করবে? তখন আমরা ডক্টর ইউনূসকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘটলো। তো এই মুহূর্তে তো ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে অন্য সরকারের, অর্থাৎ আমাদের ফোকাস পয়েন্ট কি? নির্বাচিত মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নাকি ডক্টর ইউনূসের সরকারের জায়গায় আর একটা সরকার নিয়ে করা, নাকি নির্বাচন কমিশন পুনঃপ্রতিষ্ঠা করা, নাকি মেয়র হিসাবে শপথ নেওয়া, নাকি বিচারকে সংস্কার করা? আমাদের ফোকাস পয়েন্ট কি? দুজনের কাছে একই প্রশ্ন আজকে এই পর্বে এইটুকুই। না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটু আগে বললাম দায়িত্বশীল হতে হবে। খুবই জটিল এবং ক্রুশিয়াল টাইম আমরা অতিক্রম করছি। আমরা কিন্তু যে জিওপলিটিক্যালি আমি কোন সরকার খুঁজবো? এই অন্তর্বর্তীকালীন জায়গায় আস্থার সংকটের সরকার খুঁজবো, না গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচিত যে সরকার? এলাকায় আমরা বসবাস করছি, আমাদের এই রাষ্ট্রের যে অবস্থান, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা খুব ক্রুশিয়াল অবস্থার মধ্যে আছি, খুব জটিল অবস্থার মধ্যে আছি। আপনি মনে করেন যে আপনি স্বৈরাচারকে হটিয়েছেন বা ফ্যাসিবাদকে বা হটিয়েছেন, সে কিন্তু পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়ে বসে আছে। একটি রাষ্ট্রের হেল্প নিয়ে একটি রাষ্ট্র, পুরো রাষ্ট্র তার সাপোর্টে, পুরো রাষ্ট্র তাকে সমর্থন করছে। এই বাস্তবতাটাও কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে। এক, দুই হচ্ছে যে আপনি ঐক্যমত ছাড়া, যারা এই যে সরকার হটিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থা হটিয়েছে, তাদের ঐক্যমত ছাড়া সেখানে ছোট ছোট বিরোধ, ছোট ছোট স্বার্থ, দ্বন্দ্ব, এগুলোকে বিসর্জন দিতে হবে। দিয়ে প্রফেসর ইউনূসের এই সরকারকে সমর্থন করতে হবে, শক্তি যোগাতে হবে, সাহস যোগাতে হবে, তাকে সফল করার জন্য চেষ্টা করতে হবে। এবং বিএনপি তো বলেছে, বিএনপি তো এখন প্রধান রাজনৈতিক দল, ইলেকশন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি এর আগে বলেছিল যে ইলেকশন না হলে, না সেটা আমি পরে বলছি, ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এবং বিএনপি কিন্তু আগেই বলেছে যে আমরা একটা জাতীয় সরকার করব, সকলকে নিয়ে, যারা আন্দোলন সংগ্রাম করছে, সরকার হটায় না, জাতীয় সরকার। তাহলে যদি জাতীয় সরকারই করে, তাহলে সমঝোতা করে নিতে অসুবিধাটা কোথায়? এখন ঐক্যমতের অসুবিধাটা কোথায়? এখন অসুবিধাটা কোথায়? এখানে ছাত্রদেরকে অ্যাকোমোডেট করা যায়, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে অ্যাকোমোডেট করা যায়, এবং সবাই যে সরকারে অ্যাকোমোডেট করেই তো আন্দোলনটা হলো, জুলাই বিপ্লব। আবার সবাই যে সরকারে আসবে তা তো না, এর মধ্যে অপোজিশনও থাকবে, থাকতে হবে অপোজিশন। মুজিবুর রহমান মঞ্জু, আমি নিশ্চয়ই কি বলতে চাই, মানে আমি একটা উত্তর চাই, আসলে কি আমাদের ফোকাস পয়েন্টটা কি? ফোকাস পয়েন্টটা হচ্ছে কি, আমাদের একটা সমস্যা হয়েছে যে আমরা 9 মাস আগে কোন অবস্থানে ছিলাম, আজকে কোন অবস্থানে আছি, সেভাবে আমরা তুলনা করছি না। আমরা কিন্তু আজকে আমি কোথায় থাকতে চাই সেটাকে নিয়ে বেশি ফোকাস করছি। আমরা যদি 9 মাসের প্রাপ্তি হিসাব করতাম, তাহলে কিন্তু আজকে আমরা ভাবতাম যে আমরা অনেক ভালো আছি। দেখেন, 9 মাস আগে ঘরে থাকতে পারছি না, 9 মাস আগে কারাগারে মধ্যে পড়ে পড়ছিলাম, 9 মাস আগে কথা বলতে পারি নাই, 9 মাস আগে মিছিল প্রবেশ করতে ভয় পাইতে হইতো, কোথায় কোথায় যাব, রাত্রে কোথায় গিয়ে ঘুমাবো, আর কথা বলার বেশি সুযোগ পেয়ে গেলাম। 9 মাস পরে এসে এমন যেটা হয়েছে, এখন আমাদের প্রত্যাশার জায়গাটা বেশি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশার চাপটাও বেশি। এখন দেখেন, আমি যে কথাটা বলছি, প্রফেসর ইউনূসের রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ নাই,
উনি যেটা বলছেন যে প্রশাসন তো আমার কথা চলছে না, আমার মনে হচ্ছে আজকের স্টেটমেন্টে দেখেন ওনারা নিজেরাই বলছেন যে মনে হচ্ছে যেন আমাদের, তা আপনার নিয়ন্ত্রণ আদৌ আসার সম্ভাবনা আছে কিনা আমি কিন্তু দেখি না। প্রফেসর ইউনূস যে খুব বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন এর বেশি না। এখন আপনি তাহলে কি করবেন? তাহলে প্রফেসর ইউনূস সরে যান। আমরা তাহলে আপনি কি দেখেন? তাইলে আমি যেটা দেখি ওটা আরো ভয়াবহ। তার মানে হচ্ছে আমাদেরকে যেটা মানে সোহেলের সাথে আমার কথার একটু মিলবে হয়তো, সেটা হচ্ছে আপনাকে এই কম চাওয়ার জায়গাটা থেকেই প্রশান্তিটা নিতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি এতটুকুতে আছি, এতটুকুতেই আমাকে স্বস্তিতে থাকতে হবে। দেখেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, হোক না সেটা 2 মাস 1 মাস পিছাক, কোনো যৌক্তিক কারণে যদি সরকার চায় এই লিবারেল পজিশনটা নিতে হবে। আপনি যদি না নেন তাহলে দেখা যাবে যে আপনি প্রফেসর ইউনূস সরে গেলে আপনি তো ডিসেম্বর ইলেকশন পাচ্ছেন না এমনিতে। আমি এটাকে আমি বলছি না যে প্রফেসর ইউনূস আমাদেরকে জিম্মি করে রাখছেন। প্রফেসর ইউনূস তো এখন উনি যদি এটা বলেন আমরা কি করতে পারি, এই জায়গাটা আমি বারবার বলছি। আমি খুবই কষ্ট পাচ্ছি আজকে 2-3 দিন ধরে, বিশ্বাস করেন কষ্ট পাচ্ছি যে কাউকে এই বুঝটা দিতে পারছি না। প্রফেসর ইউনূস যদি বলেন আমি এরকম, আপনারা আমাকে রাখলে রাখেন, না রাখলে নাই, উনি যদি এই জায়গায় থাকে তাহলে কি হবে? আর বিএনপি যদি বলে আমাদের মতো হইলে হবে, নাইলে নাই, জামাত যদি বলে এটা চাই, এনসিপি যদি বলে, কিন্তু মজিবুর রহমান মঞ্জু, আমি একটা কথা বলি, আপনি যদি একটা অবস্থানে বসেন তার কাজের ধরনটা তো তার মতোই হবে। এখন সেই জায়গা থেকে আপনি যদি বারবার কি তালিকা ঠিক করে দিচ্ছেন যে এইভাবে এইভাবে কাজ করা উচিত, আমি জানি না, আমি বলে বোঝাতে পারছি ভেরি রাইট পয়েন্ট, আপনার কথা আমি বুঝে ফেলেছি। আমি কথা হচ্ছে যে ধরেন ডক্টর ইউনূস যদি মনে করেন যে আমি এইটা চাই, তাহলে উনাকে রাজনৈতিক দলগুলোকে নিয়েই তো কাজটা করতে হবে, ওপেন খোলাসা বলতে ওনার হবে। হেল্প ছাড়া তো ওরা পারবেন না। উনি যদি একটা স্বপ্ন দেখেন যে আমি এই জায়গায় নিতে চাই, উনি খোলামেলা বলে ওদেরকে কনভিন্স করবেন। হ্যাঁ, আর বিএনপিকে মনে রাখতে হবে আমি ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট পার করে আমি একটা ইলেকশন চাই, তাহলে বিএনপিকে ডক্টর ইউনূসের সাথে অ্যাডজাস্ট করতে হবে যে ডক্টর ইউনূস এই ন্যাচারাল লোক, ওনার সাথে আমি অ্যাডজাস্ট করব। এইটাই আমি বুঝাতে পারছি না, এই জিনিসটাই আমাদের এই 2 পক্ষ 3 পক্ষকে এটা আমরা বুঝাতে পারছি না যে ভাই আপনারা তো সবাই আইডিয়াল সিচুয়েশন চাচ্ছেন। আইডিয়াল সিচুয়েশন তো না, ডক্টর ইউনূস তো বলছেন উনি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, উনি এটা এই কাজের লোক না, তাহলে ওনাকে আপনাকে দিতে হবে, ওনার প্রতি আপনাকে মানে সহনশীল হতে হবে। আর বিএনপিকে আপনি বলছেন সেই ধরনের দল, তাহলে ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে যে বিএনপি এই নেচারের দল, বিএনপি নির্বাচন চাইবেই, বিএনপি চাপ দিবেই, তাহলে আপনি বিএনপির সাথে অ্যাডজাস্ট করেন। কোনো না কোনো একটা পক্ষ যদি অ্যাডজাস্ট না করে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি আশা করব যে আপনি খুব স্ট্রেট, আমি জানি আপনি চমৎকারভাবে কথা বলেন এবং চমৎকারভাবে ভাবনা অন্যদিকে ঘোরাতে পারেন। আসলে এই যে বিভিন্ন বাদানুবাদ, ক্ষোভ বিক্ষোভ, এগুলো কি স্বতঃস্ফূর্ত হচ্ছে নাকি হওয়ার পেছনে কোনো কিছু আছে, নাকি কেউ লাভবান হবে নাকি কে লাভবান হবে? স্বতঃস্ফূর্ত আমি বলছি যে কে লাভবান হবে নাকি কেউ লাভবান হচ্ছে? স্বতঃস্ফূর্ত, ক্ষতিগ্রস্ত হবে সবাই সবাই স্বতঃস্ফূর্ত, কেননা আমাদের কোনো পরিবর্তন আসে নাই। কেউ কি লাভবান হবে? আমাদের রাজনৈতিক বা কোনো পক্ষ? সংস্কৃতিতে করোনায় সারা পৃথিবী বদলাইছে, আমরা বদলাইনি। আজকে যে এবারে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা দরকার ছিল ফ্যাসিবাদের পতনের পর, সেটা হয়নি। ছোট ছোট বিষয়ে মানে বাচ্চাদের মতো যে মানে ওই যে ঝগড়াঝাটি যেটা আমরা করছি, এটা তো চলতে পারে না। সমঝোতা করতে হবে, সমঝোতা ছাড়া বিরাট ক্ষতি হবে। নির্বাচন কিছুই হবে না, এবং এখানে নানান ধরনের সংকট আসবে। আমি আরো একটা প্রশ্নের উত্তর চাই, কেউ কি লাভবান হবে বা কেউ কি লাভবান হওয়ার স্বপ্ন দেখছে বা দুঃস্বপ্ন দেখছে, যা আমাদের জন্য পরবর্তীতে দুঃস্বপ্ন হতে পারে? আমি মজিবুর রহমান মঞ্জু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি ব্যক্তিগতভাবে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। আমিও করি না। আপনি নিজের দুঃখ টেনে আনবেন আর বলবেন যে এটা সীমান্তের ব্যাপারে ষড়যন্ত্র। আর সীমান্তের ব্যাপারে ষড়যন্ত্র তো সে আপনার জন্য বসে আছে ষড়যন্ত্র করার জন্য, আপনি সুযোগ না পেলে ষড়যন্ত্র করবে কিভাবে? সে ঘোষণা দিয়েই বসে আছে। হ্যাঁ, সে তো ঘোষিত শত্রু। ভাই, আমাদের যে শয়তান আমাদের শত্রু না, মানুষের জীবনের তো শয়তান তো ঘোষিত শত্রু। আপনি যদি বলেন যে শয়তানের ফাঁদে পড়ে আমি এই ভুলটা করেছি, তো কেন রে বাবা, তুমি এত ভালো মানুষ, শয়তানের ফাঁদে পড়লা কেন? এই জন্য আমি এই ষড়যন্ত্র তত্ত্বকে বিশ্বাস করতে চাই না। চোখের সামনে দেখতে পাচ্ছি যে ওনারা কেউ এটা বুঝতে পারছেন না। আমি বলি আমি প্রফেসর ইউনূসের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, কারণ ওনার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে উনি রাষ্ট্র পরিচালনার নীতিটা জানেন না। রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে, আমি এটা বহুবার বলেছি, ম্যাকিয়াভেলি যদিও আমার অপছন্দের একজন দার্শনিক, উনি বলেছেন রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাকে ভালোবাসা এবং ভয়ের সংমিশ্রণে করতে হবে। ডক্টর ইউনূস শুধু ভালোবাসার সংমিশ্রণে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছেন, এটা রাষ্ট্র পরিচালনার নিয়ম না। আবার ম্যাকিয়াভেলি এটাও বলেছেন
যে আপনি যদি ভালোবাসা মানে দুইটাই দিতে না পারেন তাহলে শুধু ভয় দেন, তাইলে অন্তত আপনি পারবেন। শুধু ভালোবাসা দিয়ে কখনো রাষ্ট্র সেটা চালাতে ঠিকই, পারবেন না। সক্রেটিসের ফাঁসিও হয়েছিল, যুদ্ধ কোনো সমাধান না ওটাতে। তাহলে আপনি বলেন যে প্রফেসর ইউনূস এর বেশি সুশাসন, এর বেশি কন্ট্রোল উনি নিতে পারবেন না। এখন আমাদেরকে এইটাতে হয় সন্তুষ্ট থাকতে হবে, আদারওয়াইজ ডক্টর ইউনূসের আরেকজন বিকল্প খুঁজে বের করতে হবে। আরেকজন বিকল্প খুঁজে বের করা নিয়ার টু ইম্পসিবল আমার কাছে। সোহেল ভাই যদি দায়িত্ব নিতে রাজি হইতে পারে। বিকল্প মানে ওই পদ তো ওই জায়গাটা কিন্তু খালি থাকার জায়গা না। পৃথিবীতে সকলেরই বিকল্প আছে, প্রত্যেকেরই বিকল্প আছে, কিন্তু সে বিকল্প যোগ্যতর বিকল্প কিনা সেটা জায়গা তো খালি থাকে না, এখানে কেউ না কেউ আসবে, কিন্তু আরো যোগ্যতর কিনা, সে পারবে কিনা। জিয়াউর রহমান আজকে নাই, তো জিয়াউর রহমানের জায়গা কি খালি আছে, কিন্তু যে অভাব, যে সংকট, জিয়াউর রহমানের দায়িত্বটা তো আরেকজন পালন করতে পারবে না। আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি। যখন মানুষ বড় হতে থাকে, শিখতে থাকে, একটা সময় সে বুঝতে পারে যে কি বলতে হবে এটি জানতে হবে। আর যখন আরও ম্যাচিউরড হতে থাকে, যত দিন যায়, তখন সে বুঝতে পারে কি বলা যাবে না সেটি জানতে হবে। আমি জানি না আমাদের এই জায়গাতে আমরা কে কার মতো বুঝি, হোয়াট টু টেল অ্যান্ড হোয়াট নট টু টেল। এই জায়গাটি অনেক বড়, পুরো পৃথিবীতে যুদ্ধ এটার থেকেই হয়, কথার থেকেই হয়, একজনের কথা আরেকজনকে ছেড়ে দেওয়ার মধ্যে আসে। আমি জানি না কে কার কথার মধ্যে থেকে এই বিষয়গুলোকে সামনে আনবে, কিন্তু আমাদের কথা আর আমাদের অনেকের লাভ আমাদের পকেটে আসবে না, অন্য কারোর পকেটে যাবে, সে ঘোষিতই হোক আর অদৃশ্যই থাকুক। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। থ্যাংক ইউ।